So hello students, this is Vishwadip Das and welcome to my channel at the IQ Booster, and today we are going to discuss about the topic of history, which is basically start from the Mauryan period. তো মৌর্য শাসন ব্যবস্থা যেটা ছিল আমাদের, আজকে আমরা সেখান থেকে শুরু করব। তো মৌর্যর আগে আমাদের মহাজনপদ সম্বন্ধে জানতে হবে, জনপদ কি, মহাজনপদ কি, এই সমস্ত ব্যাপারে জানতে হবে। তো ব্যাপারটা যেটা শুরু হচ্ছে, এক কথায় মেন শুরু হবে হচ্ছে কি মৌর্য শাসন থেকে, কিন্তু মৌর্য শাসন কিন্তু আদৌ তার প্রারম্ভিক কাল নয়। যে জিনিসটা আমাদেরকে মেন বুঝতে হবে সেটা হচ্ছে যে মহাজনপদ কি আমরা এক কথায় বলি ষোড়শ মহাজনপদ। কত? ষোড়শ। ষোড়শ মহাজনপদ। এই ষোড়শ কথার অর্থ হচ্ছে গিয়ে 16, অর্থাৎ 16। অর্থাৎ এটা থেকেই আমরা বুঝতে পারছি যে গোটা ভারতে, এই যে গোটা যে ভারতবর্ষ ছিল, কোথাও কোথাও ছোট 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 ছোট, কোথাও বড়, এরকম এরকম করে টোটাল 16টা কি ছিল? মহাজনপদ ছিল। মহাজনপদ ছিল। এর মধ্যে প্রধান 4টা মহাজনপদ ছিল হচ্ছে গিয়ে, একটা হচ্ছে বৎস, মানে বৎস যাকে হিন্দিতে বলা হয় বৎস, একটা আছে অবন্তী, একটা হচ্ছে কোশল, কৌশল না কিন্তু কোশল, আর এটা হচ্ছে মগধ। এই আমাদের এটার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হবে মগধ। কেন সেটা পরে আসছি। এবার আমাদেরকে আচ্ছা এখানে একটা এক্সট্রা শর্ট কোশ্চেন যেটা প্রত্যেক চাকরির পরীক্ষা বলা যেতে পারে, প্রত্যেক স্কুল পরীক্ষাতে আসে, সেটা হচ্ছে দক্ষিণ ভারতের, অর্থাৎ দক্ষিণ ভারত কোথা থেকে শুরু হচ্ছে? অনেকে মানে যে বিন্ধ্য পর্বত, কিন্তু অ্যাকচুয়াল বিন্ধ্য পর্বত না, নর্মদা নদী যেখান থেকে গেছে, অর্থাৎ এই নর্মদা নদীর এই ভাগটা, এই পার্টটুকুটা আমাদের দক্ষিণ ভারত নামে পরিচিত। অর্থাৎ আমি এটা অনায়াসে বলতে পারি যে এইটুকু ভাগটা আমাদের দক্ষিণ ভারতের মধ্যেই পড়ছে। দক্ষিণ ভারতের সব থেকে যে মহাজনপদটা ছিল, যেটা সবচেয়ে ফেমাস, ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস মহাজনপদ, সেটা হবে কি আমাদের একটা গেল অবন্তী, একটা বৎস, একটা কোশল, একটা মগধ। আর দক্ষিণ ভারতে ছিল, তার নাম হচ্ছে অসমক। দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদের নাম অসমক। আচ্ছা, এটা গেল আমাদের অবজেক্টিভ। এবার আমাদেরকে জানতে হবে যে এদের রাজা কে ছিল এবং এদের সাথে কি হলো, তারপরে তো আমরা হিস্ট্রিতে এগাবো। বৎস যে মহাজনপদটা ছিল, আমি ধরে নিলাম যে ভারতের ম্যাপ যদি আমি দেখি, আমি এই জায়গাটা আমাদের মগধ, অর্থাৎ বিহার, মগধ, এখানে আমি ধরলাম অবন্তী, এখানে কোশল, আর এখানে বৎস। এটা আমাদের 4টা মহাজনপদ। আমি ধরে নিলাম 1, that is 2, and that is 3, and that is 4। বৎস রাজার নাম হচ্ছে গিয়ে উদয়ন বা উদয়ন, উদয়ন বা উদয়ন, যাই হোক, উদয়ন আলাদা আছে, উদয়ন। অবন্তীর যে রাজা, তার নাম হচ্ছে গিয়ে প্রদ্যোৎ। প্রদ্যোৎ। কোশলের রাজা হচ্ছে গিয়ে আমাদের বুম্বাদা, মানে প্রসেনজিৎ। প্রসেনজিৎ। ব্যাকেটে বুম্বা করে দিও না আবার। আর মগধের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে কি জরাসন্ধ। কি নাম? জরাসন্ধ। এটা ছিল 4টা। এবার এদের ধরে নাম একটা মায়ের 4টা ছেলে। এবার এ হচ্ছে গিয়ে সবচেয়ে বড়, আর এরা চাচ্ছে ছোট ছোট ভাই। তো এবার কি হবে? যদি আমরা বর্তমান কালে সমাজেও দেখি এই ব্যাপারটা, যে বড় শ্রেণী কিন্তু ছোট শ্রেণীকে শোষণ করে। The higher class people have exploited the lower class people. That is the main circumstances of our contemporary society. তো এই জিনিসটাকে আমরা যদি মাথায় রেখে আমরা ধরি যে বৎস ছিল ছোট, প্রদ্যোৎ, প্রসেনজিৎ, উদয়ন ছিল বৎসর, অবন্তীর ছিল প্রদ্যোৎ, কোশলের ছিল প্রসেনজিৎ, আর মগধের ছিল জরাসন্ধ। তো বৎসর রাজা কি হলো? এ অবন্তীর সাথে মার্জ করে গেল। তাহলে টোটাল এই বৎস প্লাস অবন্তী মানে বি প্লাস এ মিলে একটা মহাজনপদ তৈরি করলো। আচ্ছা, এবার অবন্তী, এবার কোশল মিলে গেল মগধের সাথে। কার সাথে মিলে গেল? মগধের সাথে। তাহলে কোশল প্লাস মগধ, কে প্লাস এম সমান সমান 1 হয়ে গেল।
এবার তাহলে আমাদের কাছে বাঁচলো কি, বৎসরটার তাহলে অস্তিত্ব নাই বললাম যেহেতু ছোট, তাহলে বড় যেহেতু নাম, তাহলে অবন্তী একটা থাকলো আর মগধ থাকলো। পরবর্তীকালে এই মগধ আর অবন্তী একসাথে মিশে যায় এবং মগধ যেহেতু সাম্রাজ্য অনেক বিস্তার ছিল তাই গোটার নাম পড়ে যায় মগধ। তাহলে এবার যদি দ্বিতীয় ম্যাপ ফলো করা যায় তাহলে মগধ কিন্তু এত দূর অব্দি ছড়িয়ে পড়েছে, মগধ কিন্তু এত দূর অব্দি ছড়িয়ে পড়েছে অলরেডি। ঠিক আছে, এবার এটা গেল ভাগ, কি করে মগধ সৃষ্টি হলো, এত বড় কি করে হলো মগধ। এবার ষোড়শ মহাজনপদের মধ্যে মগধ তাহলে যদি বলে সব থেকে বড় মহাজনপদ, যা লার্জেস্ট, তাহলে হবে মগধ, তাই তো। যদি সাউথ ইন্ডিয়া বলে তাহলে হবে কি অসমক। এটা কেন আমাদের কোশ্চেন। এবার আমাদেরকে জানতে হবে মগধে অনেক বংশ শাসন করেছে এবং এরপর থেকেই কিন্তু এই মগধের থেকে শুরু হচ্ছে গিয়ে ভারতের ইতিহাসের প্রাচীন ঐতিহাসিক গতিধারা। মানে এই মগধে ছিল সবকিছু সূচনা কাল। যদি শর্ট ফর্মে বলা যায় তো মগধে কিন্তু অনেক মানে শাসক শাসন করেছে, তাদের মধ্যে অন্যতম যদি বলে, এটাকে আমরা শর্ট ফর্মে ট্রিকে মনে রাখবো, যার নাম হচ্ছে হাসিন, মা, মশুক, হাসিন, মশুক আর দিয়ে সা, এটা একটু মনে রাখবো। হ দিয়ে হবে হর্ষঙ্ক বংশ, হর্ষঙ্ক বংশ। তালমুর শি দিয়ে হচ্ছে কি শি মানে শিশুনাগ, শিশুনাগ, এটা একটাই রাজা ছিল, এরপর আর কেউ রাজা আসেনি। ন দিয়ে যদি যাই তাহলে হবে আমাদের নন্দ বংশ। ম দিয়ে আসবে আমাদের মৌর্য বংশ, যেটা হচ্ছে গিয়ে এই মগধের উত্থানে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা যদি রেখে থাকে সেটা হচ্ছে আমাদের মৌর্য বংশ। মৌর্য বংশের শেষ শাসক ছিল বৃহদ্রথ। বৃহদ্রথকে হত্যা করে শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা হয়। শুঙ্গ মূলত ছিল, আচ্ছা একটা জিনিস মনে রাখা দরকার যে এই যে হ স ন যে হাসিন মাসুক সার যেটা ছিল, যে হর্ষঙ্ক বংশের আন্ডারে কিন্তু শিশুনাগ বংশ কাজ করতো কোনো ছোটখাটো পদে এবং তারা পরবর্তীকালে প্রত্যেক ক্ষেত্রে এটা সেম, মানে এর সভাতে এ কাজ করতো, এর সভাতে নন্দরা কাজ করতো, নন্দের সভাতেই মৌর্যরা কাজ করতো, মৌর্যদের সভায় শুঙ্গরা কাজ করতো, শুঙ্গদের সভায় কাহ্নরা কাজ করতো, দিয়ে সাতবাহন, এইভাবে করে করে চলছে। মানে একটা ডাইনেস্টি একটা জায়গায় যদি বারবার শাসক আসে মানে কি দুই কারণে হতে পারে, হয়তো সেখানকার ছেলে বাবাকে মেরে দিচ্ছে, কিংবা অন্য কোনো শাসক এসে ঢুকছে, কিংবা পরিবারের মধ্যেই হত্যা, কিংবা তাদের মানে হয়তো সিভিল ওয়ার যেটাকে আমরা বলি গৃহযুদ্ধ, গৃহযুদ্ধ বলা ভুল, মানে ঘরের শত্রু বিভীষণ ওরকম ভাবে মেরে দিল, তো সেরকম। শুঙ্গ তারা আসে হচ্ছে পুষ্যমিত্র, শুঙ্গ বংশ আসে শুঙ্গ। মৌর্য বংশের শেষ রাজা ছিল হচ্ছে কি বৃহদ্রথ। এই বৃহদ্রথকে হত্যা করেন শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা পুষ্যমিত্র শুঙ্গ, এবং বৃহদ্রথকে হত্যা করার পর শুঙ্গ বংশ প্রতিষ্ঠিত হয়। এরকম আমরা আরেকটা জিনিস আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে কি, যদি আমরা একটু রোমান হিস্ট্রিতে যাই, সেখানে একজন রাজা ছিল যার নাম হচ্ছে জুলিয়াস সিজার। জুলিয়াস সিজারের কে হত্যা করেছিল হচ্ছে কি ব্রুটাস, দিয়ে রাজা হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু মার্ক অ্যান্টনি ওখানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা শেক্সপিয়ারের একটা নাটকও আছে, সেটা পরে আলোচনা করা যাবে। তো বললাম এর সিমিলারিটিস আছে। তো মৌর্য বংশের শেষ রাজা বৃহদ্রথকে হত্যা করে শুঙ্গ বংশ প্রতিষ্ঠা হয়। এরপরে আসে কাহ্ন বংশ, যে অতটা গুরুত্বপূর্ণ না, সাতবাহন। এখানে সাতবাহন একটা জিনিস আছে, সাতবাহন, আচ্ছা হরপ্পা সভ্যতা আমরা অলরেডি জানি হরপ্পা সভ্যতা কি বা ইন্ডিয়ান ছিল, তাও শর্টে বলে রাখা ভালো। হরপ্পা সভ্যতা ছিল মাতৃতান্ত্রিক সভ্যতা, আর বৈদিক যুগ থেকে শুরু হয় কিন্তু পুরুষতান্ত্রিক সভ্যতা। তো পুরুষতান্ত্রিক বা মাতৃতান্ত্রিক সভ্যতার অর্থাৎ কি, মানে সবকিছুকে বাবার বংশ দেখা হবে, হয় কোনো বিয়ে শাদীর ক্ষেত্রে হয় কি হবে, মেয়েটার বংশ দেখা হবে, ওর মায়ের বংশ না ওর বাবার বংশ দেখা হবে, ছেলেটারও তার বাবার বংশ দেখাবে, মানে ফাদার হ্যাজ বিকাম অ্যান আইডেন্টিটি, এইরকম হচ্ছে ব্যাপার। আর মাতৃতান্ত্রিক সমাজে মারা ছিল আইডেন্টিটি। সেই রকম ভাবে কেন বললাম গুরুত্বপূর্ণ, সাতবাহন বংশের যারা রাজা ছিল তারা তাদের নিজের নামের আগে
তার বাবার কোনো পরিচয় দিত না। তারা বিশ্বাসী ছিল মাতৃতান্ত্রিক সভ্যতা। তারা মায়ের নাম দিত, যেমন এর মধ্যে সব থেকে ফেমাস হচ্ছে গৌতমী পুত্র সাতকর্ণী। কি নাম? গৌতমী পুত্র সাতকর্ণী। সাতকর্ণী, আচ্ছা আমরা জানি গৌতমী একটা মেয়ের নাম, যদি ছেলে হতো তাহলে গৌতম হতো। তো গৌতমী পুত্র সাতকর্ণী, সাতকর্ণী ছেলে, কিন্তু কার পুত্র? গৌতমী পুত্র, মানে তার মাতার পরিচয় দিচ্ছে। ওকে, এটা গেল। তাহলে আমাদের কি আসছে এবার? হর্ষঙ্ক বংশ। এবার আমরা যদি একবার চার্ট করে নিই, আমি শুধু গল্পটা বলছি। হর্ষঙ্ক বংশ প্রতিষ্ঠাতা হচ্ছে গিয়ে, এই আমাদের দুটা রাজার নামই মনে রাখতে হবে হর্ষঙ্ক বংশে। প্রথমটা হবে আমাদের বিম্বিসার। কি নাম? বিম্বিসার। আচ্ছা, অনেকে বিম্বিসার আর বিন্দুসারে গুলিয়ে যায়। বিন্দু মানে পয়েন্ট, এই পয়েন্টটা আসবে কোথায়? মৌর্য বংশে। বিন্দু এটা আসবে মৌর্যতে, ঠিক আছে? এটা হচ্ছে বিম্বিসার, হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা, ফাউন্ডার। এফ লিখছি, ফাউন্ডার। আর বিম্বিসারেরই ছেলে ছিল, এর নাম হচ্ছে রাজা অজাতশত্রু। অজাতশত্রু। এই রাজা বিম্বিসার এমন ছিল, সে খুব বিয়ে শাদী করেছিল। তার মিনিমাম হলেও অ্যাপ্রক্সিমেটলি ধরা যায় 70-80 খানা বউ ছিল, এরকম ধরা যায়। বিম্বিসার প্রত্যেক সময় বিয়ে করতেই থাকতো, এমন অবস্থা, খুব বিয়ে করতো। এবার রাজা অজাতশত্রু দেখছে যদি বিয়ে হলে তাহলে বাচ্চা কাচ্চা বাড়বে। রাজা অজাতশত্রু ছিল সবচেয়ে বড়, ঠিক আছে? অজাতশত্রু তার বিভিন্ন কারণে, এটা তো গেল একটা অন্য কথা, অজাতশত্রু বিভিন্ন কারণে তার বাবা অর্থাৎ বিম্বিসারকে হত্যা করেছিল। যেহেতু পুত্রের হাতে পিতার নিধন, সেই কারণে অজাতশত্রু একটা কুখ্যাত উপাধি পায়, যার নাম হচ্ছে কুনিক। অজাতশত্রুকে ভারতের ইতিহাসে কুনিক রাজাও বলা হয়। কুনিক কথার অর্থ হচ্ছে পিতৃহন্তাকারী। পিতৃহন্তা বা হত্যাকারী, মানে a person who has murdered his father, কুনিক। এটা গেল দুটা, ঠিক আছে? রাজা অজাতশত্রু। শিশুনাগ বংশ, রাজা অজাতশত্রুর পর যে শাসক আসে তাকে হত্যা করে শিশুনাগ বংশ। কিন্তু শিশুনাগ বংশ অতটা ইম্পর্টেন্ট না, এখান থেকে প্রশ্ন আসে না কোনো। শিশুনাগ বংশ সেরকম কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেনি। শিশুনাগ একটাই রাজা ছিল এবং একটা রাজার পরেই নন্দরা চলে আসে। নন্দ বংশের মধ্যে গুরুত্বপূর্ণ দুজন আছে, একটা হচ্ছে প্রতিষ্ঠাতা আর একটা হচ্ছে রাজা। একটা হচ্ছে মহাপদ্মনন্দ, মহাপদ্মনন্দ, আর এটা হচ্ছে ধনানন্দ। এবার গল্পটা বলি। মহাপদ্মনন্দ শিশুনাগ বংশের যে রাজা ছিল তাকে হত্যা করে সিংহাসন লাভ করে, এবং মহাপদ্মনন্দ ছিল খুব যোগ্য শাসক, অত্যন্ত যোগ্য শাসক। কিন্তু ধনানন্দ তার ছেলে ছিল পুরোপুরি উল্টো। ধনানন্দ সবসময় অর্কেস্ট্রা দেখত, মানে ধনানন্দ সবসময় নারী সঙ্গ কিংবা সুরাপান এসবে খুব বেশি মাতোয়ারা ছিল। ধনানন্দের দরবারে একজন খুব গুণীমানী ব্যক্তি ছিলেন, যার নাম হচ্ছে চাণক্য বা কৌটিল্য। অর্থশাস্ত্র কৌটিল্যের লেখা। এই কৌটিল্য বা চাণক্য ছিল হচ্ছে কি ধনানন্দের দরবারে। তো ধনানন্দ কি করে সরাতে হবে, সে সময় ধনানন্দ প্রচন্ড সুরাপান করে, এবং সেই সময় ভারতবর্ষে খাইবার গিরিপথ, আমি যদি এখানে ম্যাপটা আঁকি, এই সাইডে পাকিস্তান, পাকিস্তান গেল এই জায়গাটা, এই সাইডে আফগানিস্তান। এই পাকিস্তান আর আফগানিস্তানের মাঝে রয়েছে হিন্দুকুশ পর্বত। কি আছে? হিন্দুকুশ পর্বত। 326 BCE মানে 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার দি গ্রেট, গ্রিক বীর আলেকজান্ডার ভারত অভিযান করে। 326 খ্রিস্টপূর্বাব্দে সে ভারতে আসার চেষ্টা করে এবং ভারতে আসেও অবভিয়াসলি। কি করে আসে, কিন্তু তার আগে একটা ব্যাপার আছে এখানে। যে এই প্রশ্নটা খুব মানে চাকরির পরীক্ষা হলো
অন্য কোনো পরীক্ষা খুব আসে। কোন পর্বতের নাম হচ্ছে কি হিন্দুকুশ। কোন গিরিপথ, গিরিপথ মানে হচ্ছে দুটা পাহাড় আছে, দুটা পাহাড়ের মাঝখান দিয়ে যে রাস্তাটা যাবে সেটা হচ্ছে গিরিপথ। ঠিক আছে, তো কি নাম গিরিপথের নাম হচ্ছে খাইবার। সেটা একটি খাইবার জিনিস, মানে সেটা খাবার জিনিস, ওখান থেকে খাইবার গিরিপথ থেকে ভারতে এসেছিল। কত 326 খ্রিস্টপূর্বাব্দে। তো তখন যখন গুপ্তচর দ্বারা চাণক্যের বা কৌটিল্যের মানে খেয়ালে আসে যে আলেকজান্ডার দি গ্রেট, গ্রিক বীর আলেকজান্ডার ভারত অভিযান করেছেন, তখন তাকে সামলাতে হবে। এটা খুবই অবভিয়াস কথা, এবং এটার আমরা গোটা কথা বলছি মগধের। ঠিক আছে, এটা গোটা কথা বলছি আমরা মগধের। তখন মগধ অলরেডি কিন্তু এত দূর হয়ে গেছে, আর এত দূর হয়ে গেছে মানে কি এখানে পাকিস্তান আর রাজস্থানের ওখানে, তো এখান থেকে যদি ঢুকে আলটিমেটলি তো মগধে ঢুকছে। ভারত তখন, হ্যাঁ তখন মনে রাখছে তখন কিন্তু দেশাত্মবোধ ডেভেলপ হয়নি, তখন রাজ্যবোধ ছিল, সবাই নিজের রাজ্য পেয়ে খুশি, দেশাত্মবোধ ছিল না। দেশাত্মবোধের কনসেপশন অনেক পরে আসে, মানে 1857 সালের বিদ্রোহেও কিন্তু এই দেশাত্মবোধের কনসেপ্ট আসেনি, অনেক পরে এসছে। তো খাইবার গিরিপথের মাধ্যমে যখন আলেকজান্ডার দি গ্রেট ভারতে আসার চেষ্টা করেন, তখন এই খবরটি সর্বপ্রথম মাথায় নেন হচ্ছে কি আমাদের চাণক্য দরবারের ধনানন্দকে বলেন যে এই সমস্ত ব্যাপার যে আলেকজান্ডার ভারতে আসছে তাকে আটকাতে হবে। কি করে আটকাবে? তখন ধনানন্দ এত মাতাল টাইপের লোক, সে কি করে চাণক্যকে অপমানিত করে গোটা সভা থেকে বার করে দেয়। এবার যখন সভা থেকে বার করে দেয় চাণক্যকে, সে নিজে এসে চাণক্যকে লাত মারে, যেটা কথিত আছে, যেটা চিরাচরিত মুখে চলে আসা গল্প, যে চাণক্যকে লাত মারে এবং চাণক্যকে অপমানিত একদম তুচ্ছ তাচ্ছিল্য করে রাজসভা থেকে তাড়ায়। সেই সময় চাণক্য মানে হিন্দু পণ্ডিত, চাণক্য তো হিন্দু একটা পণ্ডিত, ব্রাহ্মণদের বিরাট বড় টিকি থাকতো, টিকিটা খুলে দেয় এবং সেই টিকি ধরে আমাদের চাণক্য প্রতিজ্ঞা করে যে যতদিন না পর্যন্ত ধনানন্দকে একদম উখড়ে ফেলতে পারছে ততদিন পর্যন্ত সে মানে তার টিকি বাঁধবে না, তার টিকি খোলায় থাকবে। এই সমস্ত কিছু শোনার পর ধনানন্দ বুঝতে পারে যে সে হয়তো ভুল কাজ করে বসেছে, কিন্তু যেহেতু নেশায় মত্ত সে কিছু বুঝতে পারে না এবং চাণক্যকে ডেথ সেন্টেন্স মানে বলে দেয় যে এবার একে মেরে ফেলো। কিন্তু সেই সময় চাণক্যকে বাঁচায় একটা 13 বছরের ছেলে, জাস্ট 13-year-old boy has saved Chanakya from his death sentence। সেটাকে সে 13 বছরের বালক হচ্ছে আমাদের এই মুখ্য চরিত্র, দ্য গ্রেট এম্পায়ার অফ দ্য এন্টায়ার ইন্ডিয়া, চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত এর উল্লেখ দুটো জায়গায় পাওয়া যায়। প্রথমত বিশাখ দত্তের রচিত মুদ্রা রাক্ষস বলে একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থে চন্দ্রগুপ্তকে বলা হয়। গ্রিক সৈন্যরা চন্দ্রগুপ্তকে স্যান্ড্রাকোটাস, কি নাম? সান্দ্রাকোটাস বলে অভিহিত করত। ঠিক আছে, এছাড়া মগধের ইতিহাস যেখানে বর্ণিত করা আছে সেখানেও বলা রয়েছে যে চন্দ্রগুপ্ত মৌর্য, অনেকে মনে করেন চন্দ্রগুপ্ত মৌর্য হয়তো দুটো শ্রেণী থেকে থাকতে পারে। অনেকে মনে করে সে ছিল শূদ্র, মনে রাখতে হবে এটা শূদ্রটা কেন ইম্পর্টেন্ট, কারণ বৈদিক যুগে আমরা জানি 4টা ভাগ ছিল, ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র। তো শূদ্র একজন শাসক হবে এটা অনেকে মেনে নিতে পারতো না, তাই শূদ্রটা ইম্পর্টেন্ট, কারণ এটা ভারতের ইতিহাসে একটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর অনেকে মনে করে ক্ষত্রিয় ছিল হচ্ছে গিয়ে তার স্বভাব থেকে, আর হয়তো জন্মগত ছিল শূদ্র, এটা অনেকে মনে করে। তো দুজনের সংমিশ্রণ ছিল আমাদের চন্দ্রগুপ্ত মৌর্য। এবার আমরা মেইন ঘটনায় ফিরে আসি। যখন ভারতে আলেকজান্ডার আক্রমণ করবে, প্রায় বহু পৃথিবীর দেশ সে পরাজিত করে এসছে, এবার ভারতে এসে সে তার নিজের গ্রিক দেশে সে কি করবে, তার পতাকা ফেলবে। এই সময় মগধ অলরেডি এতদূর বিস্তার করছে। এই সময় চন্দ্রগুপ্ত মৌর্য তো ধনানন্দ তো চাণক্যকে বের করে দিয়েছে এবং
চাণক্য চন্দ্রগুপ্তের সাথে বনে বনে ঘুরে বেড়াতো এবং সে ধীরে ধীরে বিষকন্যা তৈরি করলো। এই বিষকন্যার কনসেপ্ট যেটা এখন বর্তমানে অনেক পাল্টে গেছে। বিষকন্যা, বিষকন্যা কি? সে জানতো যে প্রথমে আচ্ছা একটা জিনিস বলে রাখা ভালো, চাণক্যর কাছে কিন্তু দুটো শত্রু ছিল। প্রথম শত্রু তার ঘরের, দ্বিতীয় শত্রু হচ্ছে বাইরের। দ্বিতীয় শত্রুটা ছিল কিন্তু খুব বেশি পরিমাণে মানে বিভীষিকাময়, ঠিক আছে, কারণ আলেকজান্ডার অলরেডি অনেক কিছু করে চলে এসছে এবং ধনানন্দ তার বাড়ির শত্রু। বাড়ির সাপকে যদি 4 দিন বাড়িতে রেখেও দেওয়া হয় সেটাতে ক্ষতি নাই, কিন্তু বাইরে থেকে যদি কোনো একটা অন্য কেউ ঢুকে পড়ে তাহলে কিন্তু ক্ষতি আছে। তো চন্দ্রগুপ্ত প্রথমে টার্গেট করলো আলেকজান্ডারকে, যে আলেকজান্ডারকে কি করে ইয়ে করা যায়, কারণ ধনানন্দের সাথে সে কিছুদিন পরেও লড়তে পারবে। আলেকজান্ডারকে আটকানোর জন্য সে বনে 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 ঘুরে বেড়াতে থাকে এবং মূলত দেখতে থাকে যে এই গ্রিক যারা মানে ইউরোপিয়ান কালচার থেকে যারা বিলং করে, দে লাভ ওমেন্স প্রচন্ড পরিমাণে। এত পরিমাণ ভালোবাসা তারা ছড়িয়েছিল ভারতে যে মানে প্রত্যেক ভারতীয় নারীর হয়তো 5-6টা করে ইংরেজ বাচ্চা থাকতো, এত পরিমাণ ভালোবাসা। তো এটাই ছিল, সে দেখেছে যে প্রচন্ড ভালো, আর সবাইকে নিয়ে যেত না যারা দেখতে সুন্দর তাদেরকে। তো এই চাণক্য কি করতো, গ্রামে গঞ্জে ঘুরিয়ে ঘুরে মানে সাধুর ভেষ ধারণ করে যেত, দেখতো ওখানে যে কোন মেয়ে ভালো, কোন মেয়ে দেখতে সুন্দর, কোন মেয়ে দেখতে ভালো, বড় হয়ে ভালো হবে, বডি স্ট্রাকচার কেমন, একটা ফিমেল কেমন হবে তার মেন হচ্ছে তার বডি স্ট্রাকচার, ঠিক আছে, মানে এটা তখনকার ধারণা ছিল, যে এখন তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তো মেন বডি স্ট্রাকচার খেয়াল করা হতো, সমস্ত কিছু যারা সুন্দরী তাদেরকে চাণক্য নিয়ে আসতো এবং খাবারের সাথে অল্প অল্প করে বিষ দেওয়া হতো, সাপের বিষ। আচ্ছা এবার ব্যাপার আছে, সাপের বিষ খেলে কিন্তু মরে না, সাপের বিষ যদি রক্তের সাথে মিশে যায় তাহলে মরে। তো সাপের বিষ যদি ধীরে ধীরে খাওয়ানো হয় সেটা কি হয়, অল্প অল্প করে যদি একদম ছোটবেলা থেকে ছোট ছোট অল্প অল্প ডোজ দেওয়া হয়, দেখে নেয় যে তার শরীর এটা সহ্য করতে পারছে কিনা। তারপর কি করে চন্দ্রগুপ্ত, তারপরে ধীরে ধীরে যখন বয়স বাড়তে থাকে ধীরে ধীরে ডোজ বাড়ানো হয় এবং তার ফলে কি হয়, গোটা মেয়েটার শরীরে একদম বিষ প্রভাব চলে যায়, বিষের প্রভাব ছড়িয়ে পড়ে। তাদেরকেই বলছে বিষকন্যা। তো গ্রিক বাহিনীরা তো ভারতে ছিল, যারা সুন্দরী মেয়ে তাদেরকে উঠিয়ে উঠিয়ে নিয়ে যেত। তো বিষকন্যা এবার আলেকজান্ডারের এবং এই আলেকজান্ডার বলছে সরি চাণক্যের বাহিনীতে প্রায় 20,000 বিষকন্যা ছিল, 20,000। এবং এই বিষকন্যাগুলোকে যখনই উঠিয়ে নিয়ে যেত, কিছু করতে আসে কাউকে কামড়ে দিল, কাউকে আছড়ে দিল এবং তাদের শরীরে যে সাপের বিষটা আছে ওদের রক্তের সাথে মিশে গেল, ব্যাস বিষকন্যারা মরতে শুরু করলো। এবং এখানে ঘটনা রটিয়ে দিল যে এখানে হচ্ছে গিয়ে মা দেবী মায়ের প্রকোপ আছে এবং এখানে যদি আসে তাহলে লোকজন মরতে শুরু করবে, ব্যাস হয়ে গেল, এই রিউমারটাও সত্যি হয়ে গেল। শেষ পর্যন্ত আলেকজান্ডার কিন্তু আর তাহলে ভারত অভিযান করতে সক্ষম হলো না। আলেকজান্ডার মানে সক্ষম হয়েছিল, পুরুর সাথে যুদ্ধ হয় আমরা জানি, কিন্তু চন্দ্রগুপ্তকে কিন্তু ডিফিট করতে পারেনি। ওকে, কারণ এবং তারপর যখন আলেকজান্ডারের বাহিনীকে তারা তাড়াতে সক্ষম হলো, আলেকজান্ডারের বাহিনীতে মানে একজন সেনাপতি ছিল যার নাম হচ্ছে সেলিউকাস। কি নাম? সেলুকাস। তো এবার আমি আজকে যেটুকুটা বলে শেষ করব, কারণ লেকচার অনেক বড় হয়ে যাচ্ছে, যে প্রথমত আলেকজান্ডারের বাহিনীকে তো তারা রোধ করতে সক্ষম হলো, কিন্তু আলেকজান্ডারকে কি আটকাতে পেরেছিল? না, আলেকজান্ডারকে আটকাতে পারেনি। পরে বলছি, ওটা পরের ভিডিওতে ওটা হবে। আপাতত আমরা জানলাম যে এই যে গ্রিক বাহিনী তাকে কিন্তু আটকে দিয়েছিল, কিন্তু আলেকজান্ডারকে কিন্তু আটকাতে পারেনি। এরপর সে যখন দেখলো যে এবার বাইরের যে শত্রু সে একটু স্তীমিত আছে, এবার ঘরের শত্রুর সাথে লড়া যাক, তো চাণক্য খুব হন্তদন্ত করে বিনাশকালে বিপরীত বুদ্ধি চলে গেছে চাণক্যকে একদম ভরা রাজসভায় একদম বলে দিল ধনানন্দকে যে তোমার কাল চলে এসছে, হ্যান চলে এসছে, মানে একদম সিনেমার ডায়লগ। যখন বলে দিল সিনেমার ডায়লগ, সবাই কি করলো, রাজসভাতে এরা দুজন ধরলাম আমি চাণক্য আর চন্দ্রগুপ্ত, চারিদিক থেকে সৈন্যরা মিলে ঘিরে নিল
আর তো পালাতে পারে না, ব্যাস কেল্লা ফতে। কোন রকমে চন্দ্রগুপ্ত আরে পালাতে সক্ষম হয়, আবার মৃত্যু থেকে বেরিয়ে যায়। এবার তারা যখন বনে ঘুরছিল, তারা হঠাৎ একটা ছোট্ট ছোট্ট যে আদিবাসী গ্রাম বলা হয় সেখানে তারা যায়, মানে এটা গল্প কথিত আছে যে সেখানে গিয়ে তারা জানতে পারে যে একটা বাচ্চা ছেলেকে একটা মা তার খেতে দিয়েছে, গরম খাবার একদম হাঁড়ি থেকে বের করা। এবং বাচ্চাটা কি করেছে, বাচ্চার তো বুদ্ধি কম, বাচ্চা একদম দেখেছে ভালো খাবার, একদম গোটা গরম গরম জিনিসের মাঝখানে হাত ভরে দিয়েছে, আর বেচারার হাত পুড়ে গেছে। এবার তার মা তাকে বলছে যে তুমি চাণক্যের মতোই তো মানে গরু বেড়ালা। চাণক্য ও ধীরে ধীরে কাজ না করে একদম সেন্টারে গিয়ে মেরেছে। ও ধীরে ধীরে ওকে খেতে হতো, সাইড দিয়ে একটা ভাত বা খিচুড়িকে যেমন সাইড দিয়ে খেলে ধীরে 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 ঠান্ডা করে খেতে হয়, মাঝখানে যদি হাত ভরে দিল হাত পুড়ে যাবে, সেরকম ওর মা বলছে তুই বেড়ালিও সেই চাণক্যের মতোই গরু, তুই সাইড দিয়ে না খেয়ে তুই একদম মাঝখানে গিয়ে মারবি, তোর তো হাত পুড়বেই। চাণক্য বেশ ইনফ্লুয়েন্স হয়ে গেল। চাণক্য গিয়ে তার সেই মাটার পায়ে পড়ে তার কাছ থেকে, সেই তাকে গুরু বানিয়ে দেয় যে তুমি আজকে আমার চোখ খুলে দিলে। এবং তারপর ওই বিষকন্যাদের সাথেই এবং ধীরে ধীরে আরো সুন্দর মানে চাণক্য গিয়ে বলছে যে তোমরা চন্দ্রগুপ্তের সাথ দাও, হ্যাঁ করো, হ্যান করো, ত্যান করো, তোমরা অনেক কিছু পাবে, তোমাদেরকে সোনা দানায় ভরিয়ে দেবো, তোমাদের সমস্ত কিছু দুঃখ দুর্দশা ধরাবে। ধনানন্দ একটা অযোগ্য শাসক, ও সারাদিন অর্কেস্ট্রা দেখে, হ্যাঁ ও সারাদিন গান বাজনা করে, মেয়েদের সাথে সঙ্গ করে। এইভাবে করে জনতা অবিরুদ্ধি হয়ে গেল, সবাই চন্দ্রগুপ্তের বাহিনীতেও যোগদান করে দিল, ওদের সাথে যে ছিল বিষকন্যা ওটাও চলে গেল, সবাই মিলে চন্দ্রগুপ্তের বাহিনী একদম ফুলফিল, একদম ধনানন্দকে মারার জন্য। ধনানন্দকে যেই নিপটে দিবে, রাজ্য শাসন তার কাছে, রাজ্যের পাওয়ার তার কাছে, তাহলে আলেকজান্ডারকে কি আটকাতে পারবে না? অবশ্যই পারত। ওটার জন্য একে আটকেই সে চলে গেল কোথায়? চন্দ্রগুপ্ত ধনানন্দের কাছে। এবং ধীরে 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 ধনানন্দের বাহিনীকে একদম নিঃশেষ করে ধনানন্দকেও শেষ করে দেয়। মানে প্রথমে যে একদম ডাইরেক্ট যে রাজাকে মারবে সেটা না, ধীরে ধীরে সেনাবাহিনী খেলো খেতে একদম এই বড়কা থেকে এতটুকু করে দিল। তারপর আর মারতে টাইম লাগবে না, ব্যাস মেরে দিল। যখনই মেরে দিল তার নন্দ বংশের রাজ্য শেষ। নন্দ বংশের পরে চলে আসলো আমাদের মৌর্য বংশ। বাকিটা পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।